ওপর থেকে রাসমণির তীক্ষ্ণ আহ্বান কানে এসে বাজল, উমি! সাপের ফণা নেমে গেল নিমেষে। উমাও যেন সম্বিত ফিরে পেল। প্রাণপণে বিহ্বলতা কাটিয়ে ছড়িয়ে পড়া চেতনাকে কুড়িয়ে নিয়ে সে দৌড়ে ওপরে চলে গেল। রাসমণি কিছুক্ষণ নিঃশব্দে ওর দিকে চেয়ে থেকে প্রশ্ন করলেন, কি করছিলি নিজে? সর্বাঙ্গ কাঁপছে উমার, গলা দিয়ে স্বর বার হতে চায় না। সে শুধু নিরুপায়ের মতন দীনভঙ্গিতে চেয়ে রইল মায়ের দিকে। তুই ওদের ছাপাখানায় গিয়েছিলি একা, এত রাত্রে? চাপা গলায় গর্জন করে ওঠেন রাসমণি। ও ও ডাকলে যে কাজ শিখিয়ে দেবে বলে, থতিয়ে ঢোক গিলে গিলে বলে উমা। আর তুমি তাই যাবে? হ্যাঁ, কচি খুকি, আমি না বলে দিয়েছি ওসব চলবে না? এত বড় সমর্থ মেয়ে এই গভীর রাতে একটা সন্ডামার্কা পুরুষের সঙ্গে নির্জন ঘরে কথা কইছে? পাড়ার কেউ যদি জানতে পারে, আমি কাল সকালে মানুষের সামনে মুখ দেখাবো কি করে? তারপর একটু দম নিয়ে বললেন, যার বরাত মন্দ হয় তার বুদ্ধিটাও কি তেমনি বিপরীত হয়? তুমি তো এত খুকি নাও যে কিসে কি হয় তা জানো না মা। আমার চেয়ে ওই একটা মুখ্যু ছাপাখানাওয়ালা, ওই হলো তোমার বেশি আপন না? তাই আমি বারণ করবার পরও ওর কাছে তোমায় যেতে হলো। বিয়ের পরে স্বামী নিলে না, লজ্জায় তার মাটির সঙ্গে মিশিয়ে থাকবার কথা। তুই বলে কিনা লোকের কাছে তুই মুখ দেখাস। অন্য মেয়ে হলে না গলায় দড়ি দিত। নির্লজ্জ বেহায়া কথাকার। রাগ যেন কমে না রাসমণির। উন্মাদের মতন বলে যান, শুধু এই জ্ঞানটা আছে যে গলার স্বর বাড়ানো চলবে না, পাড়ার কারোর কানে না যায়। কিন্তু সেই চাপা গলায় তর্জনের মধ্যে যে ভাষা বেরোতে থাকে তা যেন তীক্ষ্ণ ধার অস্ত্রের মতন কেটে কেটে বসতে থাকে ওর গায়ে। কাটার ওপরও নুন ছিটিয়ে দেয় সেসব কথা। উমারও কিছু বলবার ছিল বই কি। এই রকম ঘরে যে তাকে বিয়ে দেওয়া হয়েছিল সে দোষ তো তার নয়। সে তো নিজে ইচ্ছে করে বা জেনে শুনে এ বিয়ে করেনি, কিংবা তার কোনো দোষে সে বিতাড়িত হয়নি। তবে তাকে সে কথা নিয়ে গঞ্জনা দেওয়ার কি যুক্তি থাকতে পারে? কিন্তু মার সেই রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়ে কোনো কথাই বলতে পারে না। মাথা হেঁট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ঘামে। আরো খানিক্ষণ ধরে ওকে তিরস্কার করার পর রাসমণি সিঁড়ি বেয়ে নেমে এলেন তরতর করে। উমার সেই বসে থাকবার খাঁজটিতে এসে দাঁড়িয়ে ডাক দিলেন, ফটিক! ফটিক বহু পূর্বেই চলে যেতে পারত, কিন্তু ওপরের ব্যাপারটা কতদূর কি হয় তা জানবার কৌতূহলটা দমন করতে পারেনি বলে জানলার পাশেই দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, ঘরের আলোটাও নেভানো হয়নি, সুতরাং উপস্থিতিটা অস্বীকার করতে পারলে না। ও পাশের দরজা দিয়ে ঘুরে বেরিয়ে এসে নিরীহ ভালো মানুষের মতোই দাঁড়ালো। মা ডাকছেন। মুখে তার দৃঢ় প্রতিজ্ঞার ভঙ্গি, অর্থাৎ তাকে তিরস্কার করতে গেলে সেও সহজে ছাড়বে না। সর্বপ্রকার যুদ্ধের জন্যই সে প্রস্তুত। কিন্তু রাসমণি সেই ধার দিয়েও গেলেন না। শুধু বললেন, আমি 48 ঘন্টা সময় দিলুম বাছা। এর ভেতর তুমি ছাপাখানা উঠিয়ে নিয়ে যাবে। ভাড়াটে রাখার আর আমার সুবিধে হবে না। ফটিক হয়তো এতটার জন্য প্রস্তুত ছিল না। মিনিট খানেক সময় লাগলো তার উত্তর দিতে, এবং যখন কথা কইলে তখন তার গলাতেও সেই দৃঢ়তা যেন আর ফুটল না। বলল, আগে ভাড়াটে তোলার তো একটা আইন আছে, উভয় পক্ষেই 15 দিনের নোটিশ দিতে হয়। রাসমণি তাকে থামিয়ে দিয়ে বললেন, আইন আদালত আমি বুঝিও না, আর আমি করবও না। 48 ঘন্টা দেখব, তারপর আমি নিজে হাতে তোমার ছাপাখানার জিনিসপত্র সমস্ত তুলে রাস্তায় ফেলে দেব। ক্ষমতা থাকে তোমার তো তুমি আটকিও। আর থানা পুলিশ করতে হয়, আইন আদালত করতে হয়, তা তুমি করতে পারো বাবা, আমার কোনো আপত্তি নেই। এই বলে বাদানুবাদের বিন্দুমাত্র অবসর না দিয়ে তিনি ওপরে উঠে গেলেন। উমা সে রাত্রে কিছু খেলে না, ঘুমোতেও পারলে না। তার নিজের যে কোথায় কি অপরাধ ঘটল তা সে অনেক চেষ্টা করেও বুঝতে পারলে না। ফটিকের কাছে কাজ শিখতে নিষেধ করাটাও যেমন সে অবিচার ভেবেছিল, আজকের এই ভর্ৎসনাটাও তার তেমনি অবিচার বলেই বোধ হলো। অবশ্য হ্যাঁ, মনের অবচেতনায় ফটিকের এই কিছু পূর্বের আচরণটা মিলিয়ে কোথায় যেন সে মার নিষেধাজ্ঞার এবং আশঙ্কার একটা যথার্থতাও স্বীকার করতে বাধ্য হলো।
তবু আঘাতের ব্যথাও তো কম নয়। কথা যে তীক্ষ্ণ তীরের মতন বাজতে পারে তা আজ প্রথম বুঝল উমা। শাশুড়ির তিরস্কারের কারণগুলো সবই মিথ্যে বলে দুঃখিত হলেও সে আহত হয়নি। আজ অনুভব করলো বাক্যবান শব্দটির প্রকৃত অর্থ কি। মর্মান্তিক দুঃখের প্রথম তীব্রতায় বিহ্বল উমা বারবার সংকল্প করলে যে সে মায়ের কথাই শুনবে, গলায় দড়ি দেবে। মা তাতে কত সুখী হন তা সে দেখে নেবে। অকারণে তাকে এতটা আঘাত করার শোধ তুলবে সে মায়ের ওপর। কেন, কিসের জন্যে তিনি এমন করে বলবেন? তিনি কি এটা কখনো ভেবে দেখেন যে উমার মতন মেয়ের এই একক নিঃসঙ্গ জীবন কি করে কাটবে? সে যদি প্রলুব্ধ হয়েই থাকে ফটিকের ওই অর্থ উপার্জনের প্রস্তাবে, তাহলে এমন কি অন্যায় হয়েছে সেটা? অবশ্য ফটিক লোক ভালো নয় এটা উমাও বুঝতে পেরেছে, কিন্তু তবু তার দিকটাও কি ভেবে দেখা উচিত ছিল না মায়ের? উমা তো নিজেই অনুতপ্ত। তাই বলে রাসমণির একটা কথা ওকে সব থেকে বেশি আঘাত করেছে। এখন বুঝতে পারছি তোকে শ্বশুর বাড়িতেই পাঠানো উচিত ছিল। ওই দজ্জাল শাশুড়ির হাতে মার খেয়ে গতর চূর্ণ হওয়ারই দরকার ছিল তোর। তবেই তুই ঢিট থাকতিস। লাথির ঢেঁকি কি আর চড়ে ওঠে? কেন, সে কি এমনই মন্দ, এমনই অসৎ যে তার জন্যে ওই শাস্তিটাই ঈশ্বর নির্দিষ্ট? ওই কি তার যথার্থ স্থান? তার চেয়ে তো তার মরাই ভালো। জ্বালা থেকে একসময় চোখে বর্ষা নামে। ভাগ্যের এই উপায়হীন প্রতিকারহীন অবিচারের বিরুদ্ধে মনটা মাথা কুটে কুটে এক সময় যেন শ্রান্তিতেই ভেঙে পড়ে। মনের সমস্ত বেদনা অশ্রুর আকারে ধারায় ধারায় ঝরে পড়ে, উপাদান সিক্ত করে। তবু উমার মরা হয় না। জীবনকে সে ত্যাগ করতে পারে না। তার হেমের কথা মনে পড়ে যায়। শ্যামা যদি খোকাটাকেও রেখে যেত, কি নিয়ে সে বাঁচবে? কি নিয়ে? বড় বাড়িটার একেবারে এক প্রান্তে ঠাকুরঘর, কতকটা বাইরেই, অর্থাৎ মূল বাড়ি থেকে বিচ্ছিন্ন। তারই পেছনে একটা কুঠুরি মাত্র। সেইখানেই নরেন শ্যামাকে নিয়ে গিয়ে তুললে। দিব্যি ঘর না? হ্যাঁ, আগাগোড়া পাকা। ঘর পাকা বটে, কিন্তু এ কি ঘর? দক্ষিণে মন্দির বা ঠাকুরঘর, সুতরাং দক্ষিণটা চাপা। পূবেও কোনো জানলা নেই। আছে পশ্চিমে একটা জানলা, আর উত্তরে দরজা ও আর একটা জানলা। মোটা মোটা নিরেট ইটের গাঁথুনি। ভেতরটা দীর্ঘদিনের অবহেলায় আগাগোড়াই নোনা ধরা, অন্ধকার, স্যাঁতস্যাঁতে আর তেমনি গরম। কিছুকাল দাঁড়াবার পরেই মনে হলো দম আটকে আসছে। শ্যামা কোনো মতে দরজার কাছে এসে দাঁড়িয়ে নিঃশ্বাস নেবার চেষ্টা করলে আর্তনাদের মতন তার গলা দিয়ে স্বর বেরোলো, এখানে আমার ছেলেমেয়েরা থাকবে কি করে গো? তা থাকবে কেন? হ্যাঁ, নবাব নন্দিনীর পুত্তুর কন্যের জন্য একেবারে রাজপ্রসাদ আটটালিকে চাই। অত শত লম্বা লম্বা কথা যেন না শুনি, আর এই সাপ বলে দিলুম। হেমও ঘরের মধ্যে এসে কেমন একরকম ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে গিয়েছিল। নরেনের দৃষ্টি পড়ল তার ওপর। গালে প্রচণ্ড এক চড় মেরে বলল, দেখছিস কি হারামজাদা, এইখানে এনেছি, এইখানেই থাকতে হবে। বাপের যেমন অবস্থা তেমনি থাকবি, অত নবাবি চলবে না। 2 বছরের ছেলে এসব কথার একটিও বুঝলে না। ডুকরে কেঁদে উঠল শুধু যন্ত্রণায়। ওর গালে 5 আঙুলের দাগ বসে গিয়েছিল। শ্যামা তাড়াতাড়ি গিয়ে ওকে কোলের মধ্যে টেনে নিলে। নাও, ঢের হয়েছে, এই পোঁটলা পুঁটলি খোলো দেখি, আর দেখো ওই ওদিকে কোথায় রান্নাঘর, উনুন ফুনুন কি আছে না আছে দেখো, আর না হয় কাঠ কুটো দিয়ে 4টি চালে ডালে চাপিয়ে দাও। সন্ধ্যের তো আর দেরি নেই। কোথায় আলো কি বৃত্তেন্ত, আমি এখানে আবার এসব খুঁজে বেড়াতে পারবো না। অর্থাৎ এই বিজন বনে রাত্রিবেলা অন্ধকারে থাকতে হবে। প্রকাণ্ড বাগান এই মন্দিরের চারিদিকে। ওদিকে কোথায় একটা পুকুর আছে, কিন্তু এখানটায় বড় বড় গাছপালার ঠাস বুনুনি। কাঁঠাল, আম, জামরুল, চালতা, সজনে সূর্যকে এই অপরাহ্নেই আড়াল করে এনেছে। সন্ধেবেলা কি হবে তাহলে? শ্যামার মনে হলো ছুটে পালিয়ে যায় কোথাও ছেলে মেয়েদের হাত ধরে, এই রাক্ষসের হাত থেকে অন্য যে কোনো জায়গায় হোক। কিন্তু কোথায় বা যাবে? অদৃষ্টের হাত থেকে তার পালাতে পারবে না।
সে কাঠ হয়েই দাঁড়িয়ে আছে দেখে নরেন বোধ করি আরও একটা প্রচণ্ড ধমক দিতে যাচ্ছিল। এমন সময় ওধারের বাগানের মধ্যে দিয়ে একটা মোটা গোছের মহিলা এসে পড়ায় ক্রুদ্ধ কণ্ঠস্বর বাধা পেয়ে থেমে গেল। আমাদের নতুন বামুন মা কেমন এলো দেখি একবার। ও মা, এ যে একেবারে ছেলে মানুষ, আমার পিটকির চেয়েও ছোট। তবে বাছার পেন নাম করব না, অকল্যাণ হবে। এইখান থেকেই হাত তুলে অমনি করছি। তিনি বেশ হেঁট হয়েই নমস্কার করলেন। শ্যামা যেন আঁধারে কুল পেলে। সে বরাবরই একটু মুখ চোরা, কিন্তু হঠাৎ একেবারে এমন অকুলে পড়ে তারও মুখটা খুলে গেল। সেও কাছে এসে হেঁট হয়ে নমস্কার করে বললে, মা, আমিও আপনার এক মেয়ে। বাহ, বেশ 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 মিষ্টি কথা তো তোমার। হবে না কেন, হাজার হোক শহরের মেয়ে, আর এই পাড়া গাঁয়ের সব কথা ঝেঁটা আমারও। আমিও কলকাতার মেয়ে বাছা, যদিও এই 26 বছর হতে চললো বিয়ে হয়েছে, তবু এখনো এখানকার কথাবার্তা আমার অভ্যেস হলো না, যেন খটাস করে গায়ে বাজে। এইবার তিনি প্রায় শ্যামাকে ঠেলেই ভেতরে এসে দাঁড়ালেন। ও মা, এখনো যে পোঁটলা পুঁটলি কিছুই খোলা হয়নি। চলো বাছা, তুমিও একটু হাত দাও, আমিও তোমার ঘর কন্যা একটু গুছিয়ে দিয়ে যাই। শ্যামাকে অবশ্য আর হাত দিতে হলো না। সরকার গিন্নি নিজেই সব গুছিয়ে দিলেন। জিনিসপত্র তাকে কুলুঙ্গিতে সাজাতে সাজাতে বললেন, তোমার মা তো সংসার সব গুছিয়েই দিয়েছে দেখছি, তা বেশ আক্কেল আছে বাপু, মানতেই হবে। তবে একটা কথা বলছি বাছা, কিছু মনে করো না। আর মনে করলেই বা কি, আমার কাঁচা মাথাটা তো আর কচ করে কেটে নিতে পারবে না। তোমার মা মাগির এমন অবস্থা, তোমরা তো শুনেছি বিবিদের মতন লেখাপড়াও শিখেছ, তা এত বুদ্ধি তার, সে কিনা এমন জেনে শুনে জানোয়ারের হাতে তুলে দিলে তোমায়। এক কোণে হুঁকো কলকের পুঁটুলি খুলে নরেন তামাক সাচ্ছিল, তার হাত থেমে গেল। দাঁত কর্মরও করলে একবার, কিন্তু মণিপত্নীকে কিছু বলতে সাহসে কুলোলো না। শুধু কানটা খাড়া করে রইল শ্যামা কি উত্তর দেয় তা শোনার জন্যে। শ্যামার পক্ষে সে কথার উত্তর দেওয়া সম্ভব নয়। সে বরং কথাটা চাপা দিয়েই বললে, মা, আলোর তো কোনো ব্যবস্থাই নেই সঙ্গে, কি হবে? তার আর কি হয়েছে বাছা, আজকের মতন একখানা পিদিম তেল সলতে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, কাল বাজার থেকে খানিকটা রেড়ির তেল আনিয়ে নিও। এখন চলো রান্নাঘরে, উনুন টুনুন কাটিয়ে রেখেছি, কাঠকুটো তৈরি, কাপড় কেচে এসে 4টি চা পিয়ে দাও। আমাদের এই বাগানের মধ্যেই পুকুর আছে, খাসা জল, ওই জলই আমরা সকলে খাই। ওদের ঘরের কাছেই বেশ একটা বড় চালা ঘর, মাটির দেওয়াল, মাটিরই মেঝে, তার দেওয়ায় একটা উনুন কাটা, ঘরেও আর একটা উনুন। সত্যি ভদ্রমহিলা সব তৈরি করে রেখেছেন। ঘরের মধ্যে একটা মাচাও তৈরি আছে ভাঁড়ারের জিনিসপত্র রাখবার জন্য। সরকার গিন্নি নিজে সঙ্গে করে পুকুরে নিয়ে গেলেন। বেশ বড় পুকুর, কিন্তু চারপাশে বড় বড় গাছ থাকায় বড় নির্জন, আর জলটা বড় কালো দেখায়। বাঁধা ঘাট আছে, তবে ইটের সিঁড়িতে শ্যাওলা জমে বড় বেশি পিছল। ভয় করছে নামতে? তাই এই নাও, আমার হাত ধরো। সাঁতার জানো না বুঝি? আমার পিটকি আসুক, তোমাকে একদিন সাঁতার শিখিয়ে দেবে। তিনি কোথাও গেছেন বুঝি? হ্যাঁ, ছেলে মেয়েরা আমার কেউ তো নেই, সব মামার বাড়ি গেছে। আমার ভাইপোর বিয়ে কিনা, মায় আমার দেওরের ছেলে মেয়েরা শুদ্ধ। তা আপনি জাননি? ও মা, বেশ বলছো তো বাছা তুমি। ওর নির্বুদ্ধিতায় যেন একটু বিরক্তই হন তিনি। আমার ঘর কন্যা দেখবে কে? এই দিনকাল আমাদের এত বড় বনেদি সংসার, 5টা জিনিসপত্র নিয়ে ঘর করি, যথাসভ্যস যাক আর কি। এই তাই কর্তা থাকেন, তবু রাত্রিরে ঘুম হয় না, খুট শব্দ হলেই জেগে উঠি। দায়িত্ব কি কম নাকি? তারপর নিজেই অন্য প্রসঙ্গে আসেন।
ছেলে মেয়েগুলি তোমার দিব্যি বাপু, বেশ ফুটফুটে। তা কোনটার কি নাম রেখেছ বাছা? শ্যামা ওর উষ্ণ স্বরে ভয় পেয়ে গিয়েছিল। এখন হাঁপ ছেড়ে বললে, খোকার নাম হেমচন্দ্র আর মেয়ের নাম মহাশ্বেতা। ও বাবা, ও যে বড্ড বড় বড় নাম, তা ডাকো কি বলে? ওই ওকে হেম বলে ডাকি আর একে ডাকি মহা বলে। তবুও সব পোশাকি নামই হয়ে রইল। আমার আবার ছেলে মেয়েদের একটা আট পৌরে নাম না হলে ডেকে সুখই হয় না। দেখো না, ছেলের নাম রেখেছি গুয়ে, হেগো, বাবলা, আর মেয়েদের নাম পুঁটি, বুচি। উনি আবার তারে বাড়া, আমি নাম রাখলুম পুঁটি, উনি আবার তাকে করলেন পিটকি। আবার আদরের বাহার শুনবে? রোজ আপিস থেকে এসে জামা কাপড় না ছেড়েই তো বাবুর সব আগে মেয়েকে আদর করা চাই। তা আদরের বুলি কি? নাকি পিটকি রানী ঘট ঘটানি? মরবে তুমি, দেখবো আমি। আমি আগে আগে গালমন্দ করতুম, আমাকে একদিন বুঝিয়ে দিলে যে বাপ মা মর বললে পরমায়ু বাড়ে। সেই থেকেই আমি আর কিছু বলি না। পান দোক্তা খাওয়া কালো এবং বড় বড় দাঁতগুলি মেলে সরকার গিন্নি নিজেই হাহা করে হেসে উঠলেন। ততক্ষণে শ্যামার কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে। ঘরের দিকে রওনা হয়ে যেতে যেতে গিন্নি প্রশ্ন করলেন, তা তোমার নামটা তো শোনা হলো না বামুন মেয়ে? আমার নাম শ্যামা। ওই তো আবার ওই পোশাকি নামই হলো, তা আট পৌরে কিছু নেই? সে তো মা রাখেননি। মার যা খুশি তাই নাই রেখে নেবেন। বাবা, বেশ বেশ কথাবার্তা তোমার বাপু, তা মানতেই হবে। আর হবে না কেন? লেখাপড়া জানা মেয়ে তো। আমিও দত্তদের বাড়ির মেয়ে। তবে তখন কিনা একেবারেই মেয়েদের লেখাপড়ার চল ছিল না কিনা। এখন শুনছি ভূদেব মাস্টারের দল খুব উঠে পড়ে লেগেছে মেয়েদের লেখাপড়া শেখাবে বলে। কালে কালে কতই হলো। আমার নাম মঙ্গলা, তা বলে রাখি। আমাদের সব ওই সেকেলে নাম মা, ওই রকমই রাখা হতো তখন। দেখো না, দত্তদের বাড়ির মেয়ে পড়লুম কিনা সরকারদের ঘরে। এরা হলো গে আমাদের চাকর বংশ। তা কি হবে বলো, পয়সারই জয় জয়কার। এদের ঘরে লক্ষ্মী বাঁধা, যেখানে পয়সা সেখানেই ইজ্জত। এর এক ঠাকুরদা আমাদের বাপের বাড়ি 5 টাকা মাইনে চাকরি করত। আমাদের দৌলতেই তো পয়সার মুখ দেখলে। তা কি হবে বলো? হতশ্রী বংশগৌরবের কথা স্মরণ করেই বোধহয় সরকার গিন্নি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রাসমণি যার চাল ডাল সঙ্গে দিয়েছিলেন তাতে দিন কতক চলল, কিন্তু তবু শ্যামা ওর স্বামীর নিশ্চিন্ত ভাবভঙ্গি দেখে উদ্বিগ্ন হয়ে ওঠে। আধশের মাত্র চাল পাওয়া যায় নিত্য সেবার নৈবেদ্য থেকে, বাঁধা মাপ করা ব্যবস্থা। তাতে ওদের দুবেলা কোনো মতেই চলে না। নরেন বরাবরই ভাত খায় বেশি। ঠিক মেপে দেখেনি যদিও কোনো দিন, তবু শ্যামার বিশ্বাস একবারে সেই 1 পোয়ার ঢের বেশি চাল খায়। এক্ষেত্রে এমন নিশ্চিন্ত হয়ে বসে থাকার পরিণাম যে নিশ্চিত উপবাস, তা সে ভালোই বুঝতে পারছে। শ্যামা ছেলে মেয়েদের মুখ চেয়েই বুকে সাহস আনে। স্বামীকে বলে, হ্যাঁ গা, এদিকের কি করছো? মা যা দিয়েছিলেন তা তো ফুরিয়ে এলো। তারপর খিঁচিয়ে ওঠে নরেন, আরে রেখে দে তোর মার দেওয়া। হ্যাঁ, সে মাগির ভিক্ষের ভরসাতে আমি কি এখানে পরিবার নিয়ে এসেছি? তা তো আননি বুঝলাম, কিন্তু চলবে কি সে? কেন, এই কদিনে নৈবেদ্যের চালটা জমছে না? হ্যাঁ, তা জমলেও সে আর কদিন, আর তাই বা জমছে কই? ভিজে আতপ চাল, সেই জন্য তো রোজই রাত্রিরে সেই চালটাই রান্না হয়। কেন, খেয়ে টের পাও না? কেন কেন তার রান্না হয় শুনে? শুকিয়ে রেখে দিতে পারো না? সে তো এই একই কথা হলো। ওগুলো শুকিয়ে তুলে রাখলে এগুলো ফুরিয়ে যেত তাড়াতাড়ি। আর তাছাড়া অভ্যেস নেই। দুবেলা আলো চাল খেলে তো আমাশা ধরতো। খানিকটা গুম খেয়ে থেকে বলে নরেন, তা নৈবেদ্যের সব চালই সোর পেটে গিলে বসে থাকছো।
শ্যামার চোখে জল এসে যায় এই দুর্নামে। তবু এই লোকটার সামনে চোখের জল ফেলতে লজ্জা করে বলেই প্রাণপণে চেপে থেকে বলে, আমি শুধু খাই না, যা ভাত রান্না হয় তার 4/3 বেশি তো তুমিই খাও। ছেলের আর আমার জন্য কটা ভাতই বা পড়ে থাকে। আমি না খেয়েও থাকতে পারি, কিন্তু দুধ কমে যাবে তাহলে একেবারে। তাহলে মেয়েটা খাবে কি? দুধ কি কিনে খাওয়াতে পারবে? হ্যাঁ, দুধ কিনে খাওয়াবে, হারামজাদি আমার সঙ্গে বাতি দেবে কিনা। তারপর খানিকটা নিঃশব্দে বসে তামাক টানবার পর গলাটা একটু নামিয়ে বলে, এই বেটারা কি কম। আমিও নরেন ভট্টাচ, আমার কাছে যে কথা লুকুবে সে এখনো মায়ের গর্ভে, সব আমি টেনে বার করে নিয়েছি। এই যে সম্পত্তিটা দেখছো, এ সবটাই দেবত্তর। ঠাকুরের ওই আতসের চাল আর ওই 8খানা বাতাসা ওই কিরে করে দিয়ে নিজেরা দিব্যি নবাবই মারছেন। হ্যাঁ, সম্পত্তিটার আয় কি একটুখানি নাকি? কেন পারে না আর আতসের চাল বাড়িয়ে দিতে? দেব একদিন হাটে হাড়ি ভেঙে সব ওস্তাদি বেরিয়ে যাবে। তার এই নির্বুদ্ধিতা শ্যামার সহ্য হয় না। সে বলে ফেলে, তাতে তোমার কি কিছু সুবিধে হবে? পারবে মামলা মোকদ্দমা করতে? আর না করতে পারলেও তোমার চাকরি থাকবে। তুমি কি খাবে সেই ভাবো। তুই থাম তো মাগি। হ্যাঁ, মেলা ফ্যাচ ফ্যাচ করিস নে। আমার মাগ ছেলে কি খাবে না খাবে সে আমি বুঝবো। খেতে দি খাবি, না হয় শুকিয়ে থাকবি। যা করব চুপ করে থাকবি, একটা কথা কইবি নি। তোর কথার ধার ধারি নে আমি। অগত্যা চুপ করেই থাকতে হয়। যদিও ওর ঘর এক প্রান্তে, তবু বাবুদের ছেলেমেয়েরা সর্বদাই আসছে যাচ্ছে। তাদের সামনে মারধর, সে বড় অপমান। তবু রাসমণির দেওয়া চাল যেদিন নিঃশেষে ফুরিয়ে গেল, সেদিন কথাটা আর একবার পারতেই হলো। সব শুনে মুখটা বিকৃত করে নরেন আরেকবার তামাক সাজতে বসল। এটাও আগে আগে শ্যামাকে ফরমাস করত, কিন্তু পছন্দ হয় না বলে আজকাল নিজেই সেজে নেয়। নিঃশব্দে কিছুক্ষণ তামাক খেয়ে উঠে আলনা থেকে গামছা আর উড়ুনিটা কাঁধে ফেলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। এখানে আসার পর এই প্রথম নড়ল নরেন। শ্যামা ভাবলে নিশ্চিত উপবাসের সামনে দাঁড়িয়ে বোধহয় খানিকটা চৈতন্য হয়েছে ওর। সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। কিন্তু প্রভাত ক্রমশ দ্বীপ্রহরে, দ্বীপ্রহর অপরাহ্নে, আর অপরাহ্ন সন্ধ্যায় শেষ হলো। তবু নরেনের দেখা নেই। রাত্রিতে শীতল দেওয়ার সময় হয়ে এলো। শীতলের দুধ জাল দিতে হয় বলে ওদের কাছেই আসে। শ্যামা বহু রাত্রি পর্যন্ত দেখে নিজেই দুধ বাতাসে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে নিবেদন করে দিয়ে এলো। মন্ত্র জানে না, চোখের জলে সেই ত্রুটি পূরণ করে নিয়ে মনে মনে জানালে, অপরাধ নিও না ঠাকুর, সবই তো বুঝছ, নিজ গুণে এই গ্রহণ করো। তখন আর উপায়ও ছিল না। মনিবদের আর কথাটা জানাতে ভরসা হলো না। এত রাত্রে কোথায় কাকে পাবেন তারা? শেষ পর্যন্ত ঠাকুর হয়তো উপবাসী থাকবেন, আর সেই অপরাধে এই আশ্রয়টুকুও হয়তো যাবে। বাধ্য হয়ে ঠাকুর দেবতাকে নিয়ে এই মিথ্যাচারণটা করতে হলো। সেজন্য বারবার শিউরে উঠতে লাগলো ওর অন্তরাত্মা। কিন্তু রাত যখন আরো গভীর হয়ে এলো, দূরে কোথাও কোনো একটা কলে ভোঁ বাজলো, একবার রাত 4টে, একবার সকাল 8টায়, আর একবার বেলা 4টে। এটাই ওর একমাত্র সময় জানবার উপায়। তখন আর শ্যামা থাকতে পারলে না। সমস্ত বাগানটা অন্ধকারে ভয়াবহ হয়ে ওঠে প্রতি রাত্রেই। সেই নিরন্ধ্র নিঃসীম অন্ধকারে যখন জোনাকি জলে আর ঝিঝি পোকা ডাকে, তখন প্রত্যহই ওর বুকের মধ্যে ভয়ে গুড়গুড় করে। গুপ্তিপাড়ায় থাকতে জোনাকি আর ঝিঝি পোকা অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ঝিঝি পোকা যেন বড় বেশি ডাকে। তেমনি ব্যাঙগুলো ঘ্যাঙর ঘ্যাঙর করে সারা রাত। তবু অন্যদিন নরেন থাকে। আজ এই একা ঘরে বিজন বনের মধ্যে শুধু এই দুটো শিশু পুত্র কন্যা নিয়ে থাকতে যেন কিছুতেই সাহসে কুলোলো না। সে মরিয়া হয়ে ঘরে তালা লাগিয়ে ভেতরে গিয়ে মঙ্গল আর শরণাপন্ন হলো। মিছে কথাই বললে, মা, উনি শেতল দিয়েই কোথায় যে বেরোলেন, এখনো তো ফিরলেন না, একা কি করে থাকবো? তাই তো, বেরোলো আবার কোথায় এত রাত্রে? ছোঁড়ার আক্কেল বলে যদি কিছু আছে। ভর যুবতী বউ ঘরে এই এত রাত্রে বাগানের একটেরে। তাই তো, দেখি যদি হরির মা তোমার ঘরে শুতে রাজি হয়।
তা তোমাদের আবার যা বিছানা বাপু, আমার ছেলেমেয়েরা তো শুতে রাজি হবে না। চকিতে ওদের কলকাতার বাড়ির শিমুল তুলোর পুরু গদি আর ধপধপে চাদরের কথাটা মনে পড়ে যায়। রাসমণি দরিদ্র হলেও জমিদারির অভ্যেস কতগুলো ছাড়তে পারেননি এখনো, তার মধ্যে বিছানার বিলাস একটি। ওর শ্বশুর বাড়িতেও খাট পালঙ্কের ছড়াছড়ি ছিল, নিজের চোখেই দেখেছে শ্যামা। সে একটা উদ্গত নিঃশ্বাস দমন করে বললে, না মা, শুতে কাউকে হবে না, ওই একটু কান রাখবেন, একা রইলুম তো, যদি ভয় টয় পাই একটু সাড়া দেবেন। অপ্রসন্ন কণ্ঠে মঙ্গলা বলেন, হরির মা ঝি বলে বুঝি তাকে বিছানায় নিয়ে শুতে মানে বাঁধল? তা ঝি হোক, ওর গায়ে জল আছে বাপু, তা মানতেই হবে। আর কৈবত্যর মেয়ে, সৎ জাত, এমন কিছু ময়লা কাপড়ও পরে থাকে না। তা সে দেখো, যা তোমার খুশি। তা বলে বাপু আমি আমার ছেলে মেয়েকে ও ঘরে পাঠাতে পারবো না। অপরাধিনীর মতো মাথা হেঁট করে বেরিয়ে এলো শ্যামা। ফল কিছুই হলো না, মাঝখান থেকে কথাটাই জানাজানি হয়ে গেল। সেদিন রাত্রে খাওয়া হলো না কিছু, সকালেও ভাত খায়নি, নরেনের জন্য অপেক্ষা করে বসেছিল। সেই জল দেওয়া ভাতই হেমকে একগাল খাইয়ে আর মেয়েকে দুধ খাইয়ে নিজে শুধু বাতাসা মুখে দিয়ে এক ঘটি জল খেয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালেও নরেনের দেখা নেই। বেলা 8টা নাগাদ পুঁটু রানী দেখা দিলেন। কি গো বামুন্দি, ভট্টাচার্য মশাই ফিরেছে? পুঁটু বা পিটকি সত্যি শ্যামার চেয়ে বয়সে বড়, কিন্তু তার বিশ্বাস অন্যরকম, তাই সে দিদি বলেই ডাকে। আর শ্যামাও প্রতিবাদ করে না। ওর বিয়ে হয়েছে, ছেলে মেয়েও হয়েছে, কিন্তু কথাবার্তায় মঙ্গলার মুখেই শুনেছে শ্যামা তাদের অবস্থা খুব ভালো নয় বলে বছরের 10 মাসে সে এখানেই থাকে। মঙ্গলা আদরের মেয়েকে আর পাঠান না। মা গো, শুনলে অবাক হয়ে যাবে, বাসন মাজার একটা ঝি পর্যন্ত নেই। কায়েত বাড়ির এমন দন্যি দশা এমন তো শুনিনি কখনো। সে বাড়িতে মেয়ে পাঠায় কি করে বলো দেখি? আমার আদরের বড় মেয়ে, সে কি বাসন মাজতে যাবে নাকি সে বাড়ি? ওই ঘটকি মাগি সব বনাশ করলে, মিথ্যে ভুচুং দিয়ে বিয়ে দেয়ালে। কি বলবো, এদিক আর ভয়ে মারায় না, নইলে আমি সদ্য আঁশ বঁটি দিয়ে না নাকটা কেটে দিতুম, তবে গিয়ে অন্য কথা। না হয় জেল হতো আমার, এর বেশি তো নয়। তবে তাও বলি, দত্তবাড়ির মেয়েকে জেল দেয় এমন জজ ম্যাজিস্ট্রেট এখনো জন্মায়নি কো। আপন মনেই এমনি বকে জানুনি, হয়তো বাসন মাজতে মাজতেই শোনে শ্যামা। আদরের মেয়ে তো সেও ছিল, এখনো তার বাপের বাড়িতে দিন রাতে ঝি আছে, কিন্তু সে কথা তোলা এখানে নিরর্থক। পুঁটির প্রশ্নের উত্তরে ভয় ভয় ঘাড় হেঁট করে শ্যামা জানায় যে নরেন ফেরেনি এখনো। তবেই তো চিত্তির, পুজোর কি হবে? পুঁটি যেন একটা উল্লাসী বোধ করে শ্যামার এই বিপদে। কোথায় যে একটা কি কারণ ঘটেছে তা শ্যামা জানে না। পুঁটির একটা প্রচ্ছন্ন বিদ্বেষ সে অনুভব করতে পেরেছে এই কদিনে। দাঁড়িয়ে আত্মান্তর বলো। পুঁটি আরো খানিকটা অপেক্ষা করে মুখ ঘুরিয়ে চলে গেল। তখনই বলেছিলুম মাকে যে ওই নেশাখোর মিনসেকে ঢুকিও না, ঠাকুরের 7 হাল হবে। আরো খানিক পরে এলেন মঙ্গলা নিজেই। হ্যাঁ গা, তাহলে কি হবে বলো? ঠাকুর তো চচ্চড়ি হচ্ছে না তো বেলা অবধি, সারাদিন তো আর টাঙিয়ে রাখতে পারি না। শ্যামা নিঃশব্দে মাথা হেঁট করে দাঁড়িয়ে পায়ের নখ দিয়ে উঠোনের মাটি খোঁড়ে। কি জবাব দেবে সে? কি জবাব দেবার আছে? পৃথিবী যেন টলতে থাকে ওর পায়ের নিচে। মঙ্গলা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলেন, আছে এখানে আর একজন পুরুত বামুন, সেই তো পুজো করতো, তা গাঁজাখোর বলে তাড়িয়ে দিয়েছি। তা বলো তো তাকেই ডাকি, যে কদিন নরেন না আসে ওই না হয় করুক। তবে তাকে নৈবেদ্যের চালটা পুরো ধরে দিতে হবে বাপু, তা আমি আগেই বলে রাখছি, নইলে আর সে ব্যাগার দিতে আসবে কেন? আমার বরাতি হয়েছে এমনি। ছোঁড়াকে কত করে বুঝিয়ে বললুম যে এখানে তো আরো কঘর বামুন কায়েত আছে,
ষষ্ঠী মাকাল পুজো লেগেই আছে সব ঘরে। বলে 12 মাসে 13 পার্বণ। তা ঘুরে ঘুরে যদি সব ঘর কঘর না হোক আর্ধেকও ধরতে পারিস তো ভাব নাকি। ওই গাঁজাখোর ভরসা, ওকে কেউই রাখতে চায় না। তা কি শুনলে আমার কথা? কাল থেকে খাওয়া হয়নি, আজকের চালগুলোও যাবে। শ্যামা একবার ব্যাকুল হয়ে ওর মুখের দিকে চেয়ে কি যেন বলতে গেল, শেষ পর্যন্ত বলতে পারলে না। কি বা বলবে? যে পুজো করবে সে চালটা ছেড়ে দেবে কেন? ওরা যে এই বন্দোবস্তেই রাজি হয়েছেন এই তো ঢের। এখনই যে তাড়িয়ে দেননি, এই জন্যেই মনে মনে কৃতজ্ঞতা বোধ করল সে। সেই ব্যবস্থাই হলো। পুরাতন ব্রাহ্মণ এসে বারবার সবাইকে শুনিয়ে গেলেন, নেশাই করি আর যাই করি, বামুন তো বটে, জাত সাপ। হ্যাঁ, তাড়িয়ে দিলেই হলো, ওই আবার তো শেষে ডাকতেই হলো। তা বাপু, আমার এমন একটিনি করা পোষাবে না। ও যদি না করে পুজোটা, তো আমাকেই দেওয়া হোক না কেন? হেম কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল। সকালে কতগুলো কালো জাম তাকে খেতে দিয়েছিল শ্যামা। দুপুরে সকলে ঘুমোলে বাগান থেকে কতগুলো ডুমুর পেড়ে এনে সেদ্ধ করে নুন দিয়ে খাওয়ালে। নিজেই খানিকটা খেলে, তাই উপবাস করতে তার আপত্তি নেই। কিন্তু মেয়েটার মুখ চেয়ে প্রাণপণে চোখের জল চেপেও সেই ডুমুর সেদ্ধ খেতে হলো। পরের দিন আর সহ্য করতে না পেরে মঙ্গলাকে গিয়ে বললে, ছেলেটার মতন একগাল চাল যদি দেন মা, একেবারে নেতিয়ে পড়েছে। ও মা, ঘরের বুঝি এমনি অবস্থা? একেবারে ভাঁড়ে মা ভবানী। তোমারও যে মুখ চোখ বসে গেছে। মুয়ে আগুন অমন স্বামীর। আমি হলে অমন স্বামীর মুখে জ্যান্ত নুরো জেলে দিয়ে চলে যেতুম। খানকি খাতায় নাম লেখাতে হতো তাও ভালো। হাত তোর আমার বামুনের ঘর রে। এক রেক চাল বার করে দিয়ে বললেন, এই টিপে টিপে চালাও গে যাও। হ্যাঁ, সে ছোড়া কতদিনে আসে তার ঠিক নেই কো। টিপে টিপে চালালেও এক রেক চাল এক রেকই। আরো দিন কত উপবাসের পর একদিন নরেন্দ্রনাথ দেখা দিলে। কাঁধে একটা বস্তা, খালি পা, উড়ুনিখানাও নেই। পরনের কাপড়খানা যেমন ময়লা তেমনি শতচ্ছিন্ন, গামছাটা গায়ে জড়ানো। ধপাস করে বস্তাটা নামিয়ে রেখে প্রশান্ত কণ্ঠেই বললে, কই গা, কোথায় গেলে? একটু তামাক সাজু দিকি। ঘৃণা যখন আকণ্ঠ পূর্ণ হয়ে উপচে পড়ে, তখন তিরস্কারের ভাষাও মুখ দিয়ে বেরোয় না। শ্যামারও উপবাস শীর্ণ ঠোঁট দুটি বার কতক থরথর করে কাঁপল বটে, কিন্তু একটি কথাও সে কইতে পারলে না। কিছুক্ষণ বৃথা চেষ্টা করে ছুটে রান্নাঘরে গিয়ে উপুর হয়ে পড়ল। ক্লান্তিতে, অবসাদে, দুঃখে ওর চৈতন্যও যেন এলিয়ে পড়েছিল। হাঁক ডাকে মঙ্গলা নিজেই এলেন ছুটে। তার সমস্ত লাঞ্ছনা চুপ করে সহ্য করে নরেন একটু হাসবারও চেষ্টা করলে। বললে, ও যে এত বোকা, সব ভাঁড়ার খালি করে আমাকে বলেছিল, তা আমি কি করে জানবো? আমি ভাবলুম যে ঘরে মার দরুন 4টি চাল রেখেই বলছে যে হাঁড়ি খালি। আর রোজগার করা কি মা এতই সোজা? কত তো ঘুরলুম। নিজেই কি সব দিন খেতে পেয়েছি ভাবছেন? তাহলে কি আর এমন ছিরি হয়? জুয়া খেলে কিছু রোজগার করেছিলুম, আবার জুয়া খেলেই সেটা দিয়ে আসতে হলো। শেষে এই 15 দিন একটা গোলদারি দোকানে খাতা লিখে নানান ভাঁওতা দিয়ে এই আধমন ময়দা নিয়ে সরে পড়েছি। তা গেল কোথায় সে মাগি? খানিক রুটি গরুক না, খান কত। তোমার লজ্জা নেই বেহায়ার এক শেষ, তা আমি জানি বাছা। তোমাকে কোনো কথা বলাই মিথ্যে, কিন্তু এমনি করে তো আমার চলবে না। হ্যাঁ, তা আমি বলে দিলুম। এরকম যদি করতে হয় তো পথ দেখো বাছা। আমার ঘরটা খালি করে দাও, আমি অন্য লোক দেখি। বলে মরেও না, ছাড়েও না, আর আগলে পড়ে থাকে। এমন ধারা আমার চলবে না বাপু। মাইরি মা, এই আপনার দিব্যি বলছি। আর হয়তো 2-1বার এমনি হবে, তারপরে আমি একেবারে ভালো ছেলে হয়ে এখানে বসবো, আপনি দেখে নেবেন। বকতে বকতে মঙ্গলা চলে গেলেন। নরেন উঠে এসে শ্যামার হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে তুলে দাঁড় করিয়ে দিলে। নে নে ওঠ,
আর অত নেকাময় কাজ নেই, খান কত রুটি গড় দেখি ভালো মানুষের মতো। শ্যামা আঘাত পেলে কিনা বোঝা গেল না, খানিকটা কেঁদে সে বোধহয় প্রকৃতিস্থ হয়েছিল। আঁচলে চোখ মুছে শান্ত কণ্ঠেই বললে, রুটিটা খাবে কি দিয়ে? ঘরে ডাল মশলা তো চুলোয় যাক, নুন তেল পর্যন্ত নেই। রাগে দাঁত কিরমির করে উঠল নরেন। ওহ, সব ওই সোর পেটে গিলে আর গিলিয়ে বসে আছে, হাত তো নিকুচি করেছে। তারপর ওর মুখের কাছে হাত পা নেড়ে দাঁত মুখ খিঁচিয়ে বললে, বেশ করেছ, এখন শুধু খাও, আমি তার কি করব? শ্যামা মার কাছ থেকে যা নিয়ে এসেছিল তারপর যে নরেন আর একটা ছটাকও ডাল মশলা নুন তেল কেনেনি, অনাবশ্যক বোধেই সেই কথাটা আর স্মরণ করালে না। সে স্বামীর মুখের দিকেও চাইলে না। একটা গামলাতে খানিকটা ময়দা বার করে নিয়ে মাখতে বসল। কে জানে কেন ওর এই নীরব উপেক্ষা আজ নরেনের চোখে পড়ল। সে খানিকটা চুপ করে ওর গতিপথের দিকে চেয়ে নিজেই তামাক সাজতে বসল। তারপর বেশ একটু উচ্চ কণ্ঠেই মন্তব্য করলে, তেজ হয়েছে, তেজ, তেজ যেদিন ভাঙবো সেদিন বুঝবি। দিন 2-3 ঘরে বিশ্রাম করল নরেন। আগেকার পুরোহিতকে নিজেই ডেকে বললে, মায়েরি দাদা, ওই যে কটা দিন না আসি তুমি চালিয়ে নিও। দেখছো তো আমি কাজের তালেই ঘুরছি, কোথাও একটা 8-10 টাকার কাজও যদি পাই তো চলে যাব। এখানে কি থাকবো ভেবেছ নাকি? তাহলেই তো 16 আনা তোমার হয়ে গেল, বুঝলে না? কাজেই গোলমাল করো না কিছু। হ্যাঁ, আমি কাজটা তোমাকেই দেওয়াতে চাই। এর ভেতরে সে কোথা থেকে কিছু ডাল নুন তেলও জোগাড় করে এনেছিল। 4 দিনের দিন বউকে ডেকে বললে, এই যে ভাঁড়ার সব গুছিয়ে দিয়ে গেলুম, নাকে কাঁদবি না খবরদার। আমি আবার এখন দিন কত ঘুরবো, দেখি যদি কাজ টাজ পাই। এখনই যে সে যেতে চাইবে শ্যামা তা ভাবেনি। সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। অতি কষ্টে যখন কণ্ঠস্বর ফিরে এলো তখন বললে, তুমি আবার চলে যাবে? তা আমাদের কে দেখবে? দেখবে আবার কে? তুই কচি খুকি নাকি দৌড়ে খিল দিয়ে শুবি? আমি এই দিন 4-5-এর মধ্যেই ফিরব। নরেন এরপর ফিরল একেবারে 1.5 মাস কাটিয়ে। অলংকার বিশেষ কিছুই ছিল না। এবার মা আসবার আগে নতুন করে কানের 2টো মাকড়ি, নাকের নথ এবং 2 গাছা বালা দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। উপবাস সহ্য করতে না পেরে শ্যামা মাকড়ি 2টো মঙ্গলা ঠাকুরনের কাছে বাঁধা রাখতে বাধ্য হয়েছিল। তবুও তার ছেলের এবং নিজের দেহের যে অবস্থা হয়েছে তাতে চিনতে পারবার কথা নয়। নরেনও কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থেকে একটু যেন অনুতাপের সুরেই বললে, এস, কি চেহারা হয়েছে রে তোর ছোট বউ, হ্যাঁ? খেতে টেতে পাসনি বুঝি? তা এত বড় লোকের আশ্রয় রেখে গেছি, বামুনের মেয়ে। এরা তো হলো গিয়ে শুদ্ধুর কায়েত। এদের বাড়ি আমার ঠাকুরদা থাকলে পা ধুতেও আসতো না। তা তোদেরও বলি, তোরা 4টি চাল দিতে পারিস নি আমার বউরে? চামার চামার, চোখের পর্দা নেই এতটুকু। খানিকটা গজগজ করে বাঁ হাতের মুটুলিটা নামিয়ে রাখলে। ডান হাতে ছিল গালা মাখানো একটা মাটির ভাঁড়, তাতে খানিকটা ঘি। সেটা শ্যামার হাতে দিয়ে বললে, পরশু একটা ছেড়াদের কাজ জুটেছিল, তারই ঘি। ও খাসা গাওয়া ঘি, আধ সেরের কম নয়। আর ওই নে, ওতে ভুজ্জির চাল ডাল আনাজপাতি মশলা আর 2খানা কাপড় ওসব আছে। আজকে তো নেমভঙ্গের একটা মাছ পর্যন্ত পেয়েছি। ভালো করে রান্না বান্না কর দেখি। এবারেও শ্যামা কোনো কথা কইলে না। শুধু যে ঘৃণা করে ওর তাই নয়, এতদিনে সে সম্পূর্ণ বুঝেছে যে এই পশুর সঙ্গে চেঁচামেচি করা সম্পূর্ণ অনর্থক। জীবনের স্বাদ তার ঘুচে গেছে। আনন্দ দুঃখ এই বয়সেই যেন আর দাগ কাটে না। শুধু হেম আর মহাশ্বেতার মুখ চেয়ে কোনো মতে প্রাণ ধারণের উপায় খুঁজে বেড়ায় সে এখন দিনরাত। মঙ্গলা কিন্তু শ্যামার সহজ নিস্তব্ধতা সুদ পুষিয়ে নিলেন। বললেন, এবার এসেছ মাক ছেলের হাত ধরে যে পথ দিয়ে ঢুকেছিলে সেই পথ দিয়ে বেরিয়ে যাও। এমন করে আমি পারবো না, সাপ কথা বাপু। হ্যাঁ, আর সহজে না যাও তো পুলিশ ডাকবো বলে দিলুম। প্রথমে সমস্ত বকুনিটা নরেন শুনেছিল চুপ করেই, কিন্তু এই কথায় সে যেন ছিটকে তিরিং করে লাফিয়ে উঠল।
ডাকুন না পুলিশ। ঠাকুরের সম্পত্তি নিজেরা সব দুধে মাছে খাচ্ছেন, আর ঠাকুরের জন্য ঠেকিয়ে রেখেছেন কিনা আতসের চাল। লজ্জা করে না আপনার? আপনি কি, হ্যাঁ? আমি তো একটিনি দিয়ে গেছি, কাজ পেলেই হলো। পুলিশ ডাকবেন? এখনো চন্দর সূর্যি উঠছে, বুঝলেন? হাজার হোক, আপনারা হলেন সুদ্দূর আর আমরা বামুন। যদি বেরোতে হয় তো পইতে ছিঁড়ে বেরিয়ে চলে যাব। ছেলে পিলে নিয়ে ঘর করেন, সবাই মুখে রক্ত উঠে মরে যাবে, এই বলে দিলুম। মঙ্গলা অভিযোগে ততটা ভয় পাননি যতটা পেলেন এই অভিশাপের সম্ভাবনায়। মুখ তার শুকিয়ে উঠল। গলাটা অনেকটা নামিয়ে গজগজ করতে করতে চলে গেলেন নিজের বাড়ির দিকে। তিনি অদৃশ্য হয়ে যেতেই নরেন যেন মনের খুশিতে এক পাক নেচে নিয়ে হি হি করে হেসে বললে, দেখলে, হ্যাঁ, কেমন জোকের মুখে নুন পড়ল? তুই তো ভেবেই খুন। যখন যাব নিজের খুশিতে যাব, তা বলে ওরা তাড়াবার কথা বলবে কেন? হ্যাঁ, বলুক দেখি, এক তুড়িতে উড়িয়ে দেব না। সন্ধে পর্যন্ত টানা খানিকটা ঘুম দিয়ে উঠে বসে প্রথমেই নরেন ফরমাস করলে, অনেক দিন ভালো মন্দ খাইনি, আজকে খান কতক লুচি ভাজ দিকি আমার মতন, লুচি আর আলুর দম। তা তোরাও না হয় দুখানা করে খাস। শ্যামা একটু অবাক হয়ে তাকিয়ে থেকে বললে, ময়দা পাবে কোথায়? তোমার ওই পুঁটুলিতে তো ময়দা ছিল না। সে কি, কেন? সেই যে ময়দা ছিল 8 বস্তা। শ্যামার বাকরোধ হয়ে এলো বিস্ময়। সেই ময়দা আজও থাকবে? তুমি কদিন বাড়ি ছাড়া সেটা হিসেব করেছো? আর কি রেখে গিয়েছিলে? ছেলে মেয়েদের বাঁচায় কি দিয়ে? মাকড়ি জোড়া রেখে সরকার গিন্নি 4 টাকা দিয়েছিলেন, তাও তো সব চলে গেছে। এই 3 দিন কুমড়ো আর ডুমুর সেদ্ধ খেয়ে আছি আমরা। ওদের বাগান থেকে চুরি করে আনতে হয়েছে কুমড়ো। আমাদের দিন কি করে চলে তার কোনোদিন কোনো হিসেব রেখেছ? আমি মরি তাতে দুঃখ নেই এইটুকু। ছেলে মেয়েগুলোকে তো তুমি এনেছো সংসারে, তাদের কথা কোনোদিন ভাবো? বলতে বলতে এতদিনের জমাট বাঁধা দুঃখ যেন অন্তরের শাসন ভেঙে 2 চোখের কুল ছাপিয়ে বেরিয়ে এলো। কান্নায় গলা বুজে এলো শ্যামার। কিন্তু সেই অশ্রুর প্রতিক্রিয়া হলো নরেনের ওপর ঠিক বিপরীত। সে যেন জ্বলে উঠল। তাই বলে তুমি সেই 8 বস্তা ময়দা নুন তেল দিয়ে সবাইকে গিলিয়ে বসে আছো? ছেলে মেয়ে আমার সজ্ঞে বাতি দেবে, হারামজাদা শুয়োরের বাচ্চা সব। শ্যামারও ধৈর্যের বাঁধ ভাঙল এবার। সেও কণ্ঠস্বর বেশ একটু চড়িয়েই বললে, তুমি তো 4 দিন খেয়ে তবে এই বাড়ি থেকে গেছো। 2 বেলা 3টে লোক ময়দা খেলে আধমন ময়দার কত বাকি থাকে শুনি? দেখাচ্ছি কত বাকি থাকে। ওই গোড় ব্যাটার জাতকে আগে এক এক কোপে সাবার করি, তারপর তোকে কেটে যদি ফাঁসি না যাই তো আমি বামুনের ছেলে নই। এই বলে মুহূর্তখানেক এদিক ওদিক চেয়েই ঘরের কোণ থেকে কাটারিখানা তুলে নিয়ে উঠোনে বেরিয়ে এলো। কই কই কোথায় গেল সেই বেটা বেটিরা? আজকে তাদের শেষ করে তবে অন্য কাজ। চরম বিপদের সময় একরকম মরিয়া হয়ে ওঠে মানুষ। সাহস ও বুদ্ধি দেখা দেয় অপ্রত্যাশিতভাবে। রান্নার জন্য বাগান থেকে কুড়িয়ে আনা কয়েকটা গাছের ডাল ছিল ঘরের কোণে। অকস্মাৎ তাই একটা তুলে নিয়ে শ্যামাও বাইরে বেরিয়ে এলো প্রায় ছুটে। তারপর অপ্রত্যাশিত দৃঢ় কণ্ঠে বলল, নামাও, নামাও বলছি কাটারি, নইলে আমি ঠিক মাথাটা ফাটিয়ে দেব। নামাও। কি ছিল সে কণ্ঠে তা নরেন না বুঝলেও এটুকু কেমন করে যেন অনুভব করলে যে আজ এই মুহূর্তে শ্যামার পক্ষে সবই সম্ভব। হয়তো সে নিজের মনে মনেই বুঝেছিল যে স্ত্রীর ধৈর্যের ওপর চরম আঘাত সে হেনেছে। আস্তে আস্তে উদ্যত হাত নামিয়ে কাটারিখানা উঠোনেই ছুঁড়ে ফেলে দিয়ে বললে, আচ্ছা আজ থাক, কিন্তু তোদের মৃত্যুর আর বেশি দেরি নেই, তা আমি বলে দিলুম। হ্যাঁ। উমাদের খালি বাড়িটা যেন উমাকে ভ্যাংচায়। এক এক সময় সে ভাবে তার মুখের দিকে চেয়ে হা হা করে হাসছে নোনা ধরা দেওয়ালগুলো। সত্যি সত্যি যেন হাসির আওয়াজ পায় সে। অবাক হয়ে চেয়ে থাকে উমা। আজকাল এই চিন্তাটা তার বড় বেশি হয়েছে। সে কি পাগল হয়ে যাচ্ছে? মাঝে মাঝে সে আপন মনে বকেও। অন্তত মা তাকে একাধিক দিন তাই বলেছে। তিনি চমক ভেঙে দিয়েছেন।
কিন্তু তার তো মনে পড়ে না যে কখন মনের কথাগুলো ঠোঁটের ওপর অমন করে নাচে। মাঝে মাঝে তার মনে হয় স্বামীর কথা। অমন সুপুরুষ স্বামী তার, কার্তিকের মতো রূপবান। একবার তার মনে হয় নাই বা স্বামী তাকে নিয়ে ঘর করলেন, শ্বশুরবাড়ি নাই বা যেতে পেল সে। একাধবারও যদি তিনি আসতেন তাহলেই সে ধন্য হয়ে যেত। দু একটা রাত্রির সঙ্গ লাভও যদি সে করতে পারত। আত্মসম্মান নয়, অভিমান নয়, কোনো প্রকার অনুযোগেও সে বিব্রত করত না স্বামীকে। কোনো কৈফিয়ত চাইত না, কোনো দায় চাপাত না, বোঝার মতন ঘাড়েও চাপত না। সন্তান হলে সে পরের বাড়ি রাঁধুনিগিরি করে কিংবা দাসীবৃত্তি করে মানুষ করত, তবে স্বামীকে কিছু বলতো না। একবার আসুক না শরৎ, এসে দেখুক না। এই তো ঝি বলছিল, কত পুরুষ তো বাইরের মেয়ে মানুষ রেখেছে, তাই বলে কি আর ঘরের বউ নিয়ে ঘর করে না তারা? এ আবার কেমন তারা অনাসৃষ্টি কাণ্ড বাপু? কোন পুরুষের বা আজকাল বার দোষ নেই? এ তো শহর বাজার জায়গা। আমাদের পাড়া গাঁয়েও দেখো গে যাও, ঘরে ঘরে এইসব কীর্তি। কিন্তু মেয়ে মানুষের বাড়ি পড়ে থাকা এমন সুন্দর বউ, তা দেখাও নেই, ছোঁয়াও নেই, এমন কথা বাপু কখনো শুনিনি। তারই অদৃষ্টে এমন অনাসৃষ্টি কাণ্ড। একবার কাছে পেলে সে স্বামীর পায়ে ধরেও রাজি করাতো, কিন্তু কোথায় সে? কোনো খবর পর্যন্ত পায় না। শুনেছে যে আজকাল নাকি সে বাড়িতেও আসে না, মাকে একটা পয়সা পর্যন্ত দেয় না। তার সেই মেয়ে মানুষের বাড়ি খোঁজ করতে যাওয়া কিংবা ছাপাখানায় যাওয়া, ছি ছি, তা সে পারবে না। তাছাড়া সে সম্ভবও নয়। প্রথমত সে তার ঠিকানাও জানে না, আর দ্বিতীয়ত মার কাছে এ কথা পারলে তিনি দুখানা করে কেটে ফেলবেন। মনে মনে এইসব কথা যখন আলোচনা করে তখন বোধহয় মুখ কখনো কখনো নড়ে ওঠে, সে তা টের পায় না। লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করে আর কখনো এমন অন্যমনস্ক হবে না। মাস কতক পরে উমার তবু একটা কাজ জুটল, মানে সময় কাটাবার কাজ। পাড়ায় একটা বস্তি ছিল, হঠাৎ সেটা ভেঙে ফেলতে শুরু করলে। শোনা গেল ওখানে নাকি একটা নতুন থিয়েটার বাড়ি তৈরি হবে। থিয়েটার? সেটা আবার কি? ওই যে, ঝি হাত পা নেড়ে বললে, লাটক হয় গো, লাটক। পেলে হয়, সব রং চং মেখে বেরোয়, নাচ গান কথাবার্তারা হয়, তারপর আবার যে যার বাড়ি চলে যায়, যেমনকে নিঝুম তেমনি, জানো না? উমা কখনো থিয়েটার দেখেনি, তবে নাটক সে পড়েছে দু একখানা। ব্যাপারটা ঝাপসা ঝাপসা আন্দাজ করার চেষ্টা করে, কিন্তু তাতে অন্য দিক দিয়ে কৌতূহল কমবার কোনো কারণ ঘটে না। বাড়িটা হচ্ছে ওদের গলিটা যেখানে বড় রাস্তায় গিয়ে পড়েছে তারই কাছাকাছি, উল্টো দিকটায়। ওদের ছাদ থেকে খানিকটা স্পষ্ট দেখা যায়। উমা আজকাল অবসর পেলেই ছাদে গিয়ে দাঁড়ায়, হাঁ করে তাকিয়ে থাকে। কি যে দেখে তা সে জানে না। মিস্ত্রি খাটে, মজুররা জোগাড় দেয়, একটা বাবু দিনরাত দেখাশোনা করেন আর মিস্ত্রিদের গাল দেন। তার ভাষা এখানে এসে পৌঁছয় না। অঙ্গভঙ্গিটা লক্ষ্য করা যায়, আর আসে সবটা মিলিয়ে একটা কোলাহল। অদ্ভুত অপূর্ব লাগে উমার। তবু তো একটা বৈচিত্র্য, তবু তো একটা প্রাণচঞ্চলতা। ওইখানে দাঁড়িয়ে থাকাটা যেন নেশায় দাঁড়িয়ে যায় ওর। রাসমণি বকেন, কিন্তু খুব জোরে নয়, বড় জোর বলেন, মরণ, একটা বাড়ি উঠছে, মিস্ত্রি খাটছে, তার মধ্যে যে কি এমন মজা আছে তাও তো বুঝিনি। দিন রাত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুখ করবে যে, রং তো একেবারে পুড়ে যাচ্ছে। বেশি কিছু বলেন না। ও যে কত দুঃখে এইটে নিয়েই ভুলে থাকতে চায় তা তো তিনি মায়ের প্রাণে ভালোই বোঝেন। কিন্তু এরা বাড়ি তৈরি করাচ্ছে, থিয়েটারের লোকেরা নয়, সেটা উমা বোঝে। মধ্যে মধ্যে একটা গাড়ি চেপে একটি বাবু আসেন তদবির করতে, হয়তো তিনি মালিক। থিয়েটারের লোক কেমন? এরকম সাধারণ মানুষের মতোই কি? কে জানে। ওর কৌতূহলী মন কল্পনায় তাদের বিচিত্র মূর্তি আঁকে। অবশেষে থিয়েটারের বাড়ি শেষ হয়ে আসার মুখে অপ্রত্যাশিতভাবে সত্যিকারের থিয়েটারের লোক এসে হাজির হয় ওদের বাড়ি। একদিন ঝি এসে রাসমণিকে বললে, একটি বুড়ো গোছের বাবু এসেছেন মা, আপনার সঙ্গে দেখা করতে চান। রাসমণি বিস্মিত হয়ে মাথায় ঘোমটা দিয়ে নেমে এলেন। উমাকে বারবার সতর্ক করে দিলেন নিচে যেন সে উঁকি না মারে। কিন্তু উমার কৌতূহল অদম্য। সে সিঁড়ির ওপর দিককার একটা ধাপে প্রায় শুয়ে পড়ে একটা খাঁজ দিয়ে চেয়ে থাকে। সে দেখতে পায় ঠিকই, কিন্তু তাকে দেখা যায় না। যে লোকটি এসেছিলেন তিনি ভেতরে এসে দাঁড়ালেন।
বুড়ো নয় মোটেই, বেশ শক্ত সমর্থ, জোয়ান লোক, হয়তো বড়জোর 40 বছর বয়স, কিন্তু মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে অল্প বয়সেই। লম্বা দোহারা গঠন, সাদা থান ধুতির খোঁচা, সামনে পাট করে গোঁজা, সাদা চিনে কোট গায়ে, তাতে বোতামের ঘরের দুদিকে চমৎকার সুতোর কাজ করা, পায়ে সুঁড় তোলা চটি, সম্ভ্রান্ত ভদ্রলোক। ভদ্রলোক ভেতরে এসে নমস্কার করে দাঁড়ালেন হাত জোর করে। মা, আমি আপনার কাছে একটি ভিক্ষে নিয়ে এসেছি। রাসমণি বললেন, বলুন। জানেন বোধহয় যে এইখানে এই মোড়ে একটি থিয়েটার বাড়ি হচ্ছে, ওটা এখনো শেষ হয়নি, অথচ এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমরা রিহার্সাল মানে মহড়া আর কি শুরু করেছি, কিন্তু এখানে এখনো পায়খানা কল কিছুই তৈরি হয়নি কিনা, তা এতগুলো লোক আসবে, একটু খাবার জলও দরকার, আমাদের চাকরকে রোজ 2-3 ঘড়া খাবার জল নেওয়ার অনুমতি যদি একটু দেন, তাহলে এতগুলো প্রাণীর জীবনটা বাঁচে। রাসমণি বিপন্ন মুখে খানিকটা চুপ করে থেকে বললেন, মানে জল চাইলে তো আর না বলতে নেই, কিন্তু বাবা, একা মেয়ে ছেলে একটা সমস্ত মেয়ে নিয়ে ঘর করি, থিয়েটারের লোক বাড়ি এলে কে কি বলবে, ও আমি বড় ভয় পাই। সে ভদ্রলোক বললেন, মা, পাড়ার এখানে আর কারোর বাড়ি তো কল নেই, আমি খবর নিয়ে জেনেছি, সেটা থাকলে আপনাকে কিছুতেই বিরক্ত করতুম না। তাছাড়া থিয়েটারের লোক কিন্তু সবাই খারাপ নয় মা, আমি বামুনের ছেলে, ভদ্রলোকের ছেলে, আমি লেখাপড়াও করেছি, পাথুরে ঘাটা ঠাকুর বাড়ির ওর দৌত্তুর আমি, চাকর এসে জল নিয়ে যাবে ওই 1-8 কলসি বই নয়, হিন্দুস্থানি বেয়ারা, তারাও সৎ জাত। রাসমণি একটুখানি চুপ করে থেকে বললেন, আচ্ছা তাই হবে, এতে যদি পাড়ায় কোনো কথা ওঠে কি আর কোনো উপদ্রব হয়, তাহলে কিন্তু শেষ পর্যন্ত এই ব্যবস্থা আমায় বন্ধ করতে হবে বাবা, তা আপনাকে জানিয়ে রাখছি। ভদ্রলোক হেঁট হয়ে নমস্কার করে বেরিয়ে গেলেন। মা এদিকে ফেরবার আগেই উমা নিঃশব্দে তার খাঁজ থেকে উঠে পালিয়ে গেল। তার বুকটা ধরাস ধরাস করছে, ধরা পড়বার ভয়ে নয়, বাইরের পৃথিবীর সঙ্গে, বিশেষত নিতান্ত যা কল্পলোকের বস্তু, সেই থিয়েটারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবার সম্ভাবনায়। রাসমণির একটা সুবিধা এই ছিল যে পাড়ার লোক কি বলছে না বলছে সেটা তার জানবার বিশেষ সম্ভাবনাই ছিল না। তিনি কারোর বাড়ি যেতেন না, আর তার বাড়িতেও লোকে আসতো কদাচিৎ। সাদিকরা আসতেন, তা তারাও কারোর কথায় থাকতেন না। ঝি তার প্রায় দিনরাতেরই, পাড়ার কেচ্ছা বহন করে বেড়াবে এই আশঙ্কাই কম। সুতরাং থিয়েটারের জল নেওয়ার ব্যবস্থাটা অব্যাহতই রইল। শুধু তাই নয়, রাসমণির অনিচ্ছাতেও ওদের সঙ্গে ঘনিষ্ঠতাটাও একটু বাড়ল। হঠাৎ একদিন একটি স্ত্রীলোক একেবারে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে এসে বললে, মা জননী, রাগ করো না মা, বড় বিপদে পড়েছি, আপনার ওই ওই যে ওই দিকটা একটু ব্যবহার করব। এই বলে সে কল পায়খানার দিকটা দেখিয়ে দিলে। ইচ্ছে থাকলেও বাধা দেওয়ার উপায় ছিল না, চক্ষু লজ্জায় বাধে। তাছাড়া সে অনুমতি চাইলেও তার জন্যে অপেক্ষা করেনি, দামি শান্তিপুরি শাড়ির ওপরেই কাঁধে একখানি গামছা ফেলে সেদিকে চলে গিয়েছিল। তারপর সেখান থেকে ফিরে বাঁচলুম বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাসমণির রান্নাঘরের সামনের রকে বসে পড়ে বলেছিল, একটা পান দেবে মা জননী, পানটা ফেলে এসেছি কিনা বাড়িতে। অগত্যা তাকে বলতে হলো, মেঝেতে বসলে মা একটা আসন এনে দিক ঝি। জিভ কেটে মেয়ে ছেলেটি উত্তর দিলে, বাপরে, আপনাদের আসনে বসতে পারি নাকি, আমরা নরকের কীট মা, অনেক জন্মের পাপ ছিল এ জন্মে, তাই এইসব ঘরে জন্মেছি, আবার কি বামুনের আসনে বসে পাপ বাড়াবো নাকি। নরম হয়ে আসে রাসমণির মন। তোমার নাম কি বাছা? আমার নাম এক করি মা, ছেলেবেলায় মা একটা কড়ি দিয়ে বেঁচেছিল, আমি ওদের থিয়েটারে একটা করি, বড় বড় সব পাঠ আমার মা, তোমাদেরই আশীর্বাদে। হাত জোর করে নমস্কার করে সে। বেশ দেখতে, শ্যামবর্ণের মধ্যে দিব্যিচ্ছিরি, মনে মনে ভাবে উমা। তাই এইটি বুঝি তোমার মেয়ে মা? হ্যাঁ, কি নাম ভাই তোমার? উমা? আহা, উমাই বটে, কি রূপ। অমনি 2-1 কথার পর সেদিনের মতন সে উঠল, কিন্তু অতঃপর আর ওদের দলকে বাধা দেওয়া গেল না। আরও 2-1 জন অমনি প্রাকৃতিক প্রয়োজনে আসতে শুরু করলো। রাসমণি যদিও সেই প্রথম দিনের পর উমাকে বারণ করে দিয়েছেন, খবরদার ওদের সামনে থাকিসনি, ওরা সব নাকি বেশ্যে,
বেশ্যে ছাড়া এ কাজ করতে আসেই বা কে? আমি বুড়ো মানুষ, সে একরকম। তুই ওদের সঙ্গে কথা কইলে নিন্দে হবে ভারী পাড়ায়। উমা তবু ভেবে পায় না যে সাধারণ মেয়েদের থেকে ওদের তফাৎ কোথায়। মিষ্টি কথাবার্তা, ভদ্র বিনয়ী, সবাই ওর মাকে মা বলে দূর থেকে প্রণাম করে। ছোঁয়া যাওয়ার ভয়ে পায়ে হাত পর্যন্ত দেয় না। অনেকখানি ব্যবধান রেখে বসে সবাই, মেঝেতেই বসে। জল খেয়ে আসে কল থেকে, ওদের ঘটি পর্যন্ত চায় না। এদের সঙ্গে মেশায় দোষটা কি তা সে কিছুতেই বুঝতে পারে না। আর বেশ্যা বলতে কি বোঝায় তা সে ভালো জানত না, কিন্তু ইতিমধ্যে ঝিপ মুটির মার কৃপায় মোটামুটি বুঝে নিয়েছে। শুনে তারও ঘৃণা হয় বটে, তবে মানুষগুলোকে দেখে সেই ঘৃণা আর রাখতে পারে না সে। এক করি আজকাল ঘন ঘনই আসে। প্রথম দিন যে ভদ্রলোকটি এসেছিলেন তার পরিচয় ওর মুখেই পেয়েছে উমারা। চন্দ্রশেখর মুস্তাফি নাম, খুব নাকি ভালো অভিনেতা, শিক্ষকও ভালো। এক করি বলে, ভারী কড়া ম্যাস্টর, বেত হাতে করে বসে থাকে রেশ সালে। পান থেকে চুন খসলেই অমনি বেত পড়ে ছুঁড়িদের পিঠে। আমাকে অবশ্যই কিছু বলতে সাহস করে না। আমি আবার ওর যে গুরু, তার কাছে শিখি কি না। তিনি হলো আবার এখন আমার শখের পতি। তবে আমিও মুস্তাফি মশাইকে খুবই ভয় করি। আবার কোনোদিন হয়তো বলে, থিয়েটার খুলুক না মা, আমি মা তোমাকে একদিন দেখাতে নিয়ে যাব। এই তো 2 মাস পরেই খুলবে। রাসমণি প্রবল বেগে ঘাড় নাড়েন। ওমা ছি ছি, থিয়েটার দেখতে যাব কি? ওমা তাতে কি হয়েছে গো মা, ঠাকুর দেবতার পালাই তো বেশিরভাগ। এই ধরো না কেন শীতের বনবাস, এই আমি তো শীতে সাজবো, আর আমার যে গুরু তিনি সাজবেন রাম। দেখবে না কেমন হয়। এমনি আরও বহু কথা অনর্গল বকে যায় সে। নিজের ব্যক্তিগত জীবনের কথাও অনেক বলে। সে যেন এক নতুন রাজ্য, মানুষগুলো আরেক রকমের প্রাণী। সেসব কথা বলবার সময় এক কড়ির গলা নেমে এলেও উমা তা শুনতে পায়, শোনে আর শিউরে ওঠে। অথচ একটা যেন অদ্ভুত আকর্ষণও অনুভব করে, না শুনেও পারে না। একদিন এক কড়ি একটু অসময়েই এসে গেল। তখন বেলা 1:30 হবে। রাসমণি ওপরে বিশ্রাম করছেন, আর পুঁটির মা ঝিয়ের একান্ত অনুরোধে উমা তার মেয়ে পুঁটিকে প্রথম ভাগ পড়াবার চেষ্টা করছে। নিচের দৌড় কি কারণে খোলাই ছিল? ঝি হয়তো সামনের বাড়ির ঝিয়ের সঙ্গে গল্প করতে গেছে দৌড় খুলে রেখে। তাই এক করি কখন নিঃশব্দে একেবারে সামনে এসে পড়েছে তা কেউই টের পায়নি। উমা চমকে উঠল, কিন্তু তার চেয়েও বিস্ময় এক করির। সে গালে হাত দিয়ে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বললে, উমা, তুমি নেকাপড়া জানো বুঝি? ওইটুকু মেয়ে দিব্যি গড়গড়িয়ে পড়ে যাচ্ছে গা। উমা কি হবে গো, কোথায় যাব? ঈষৎ একটু গর্ববোধ হয় বই কি, আর তার সঙ্গে করুণাও। আপনি বুঝি জানেন না? উমা সসংকোচে প্রশ্ন করে। মোটেই না, আর আমাদের কেই বা জানে? ওই 1জন 2জন, বাকি সবাই তো গোমুখু। মেয়ে ছেলে কে বা কবে লেখাপড়া শিখেছে, তা আবার আমাদের ঘরে। আড়াল থেকে শুনে শুনে এদের অনেক কথাই উমার জানা হয়ে গেছে। তাই সে প্রশ্ন করে বসল, তাহলে পার্ট মুখস্থ করেন কি করে? ও মা, আমাকে আপনি আগে কেন করছো গো? তুমি তো বামুনের মেয়ে, তাই আবার সদবা। আমাদের মাথায় পা রাখলেও আমাদের জন্ম সার্থক হবে। হ্যাঁ, তা যা বলছিলুম, পাঠ পাঠ মুখস্থ করি তো শুনে গো। ওই 1জন পড়ে যায় আর আমরা শুনে শুনে মুখস্থ করি। মুখস্থ কি আর হতে চায়? হয় না যে। তারপর একটু দম নিয়ে খানিকটা পান দোক্তা মুখে পুরে বলে, তা মা কোথায়? ওপরে শুয়ে আছেন। ঘুমোচ্ছেন? না, ভালো ঘুম কখনোই হয় না ওর। ওই বইটই পড়েন, নয়তো এমনি শুয়ে থাকেন। তা আজ এমন অসময়ে যে? তুমি বা আপনি বলার দায়টা কৌশলে এড়িয়ে যায় উমা। ও মা, মাও বুঝি লেখাপড়া জানেন? ও, তাই তোমরা লেখাপড়া শিখেছ? না না, তা কেন, আমরা যে পাঠশালায় পড়েছি। এক করি ওপরে উঠে গিয়ে চৌকাঠে বসে পড়ে। মা জননী কই গো? বই পড়তে পড়তে বোধ করি রাসমণির একটু তন্দ্রা এসেছিল। ওর ডাকে ধর্মড়িয়ে উঠে বসে বলেন, হো মা, এসো এসো, ভেতরে এসো, বসো না। ছি ছি, চৌকাঠে বসতে নেই মা। তা এমন দুপুরে যে মেয়ে? আজ একটা বাগানে যাবার বায়না আছে যে মা, সন্ধেবেলা,
তাই দুপুরে রেশাল বসেছিল। আমার কাজ শেষ হয়ে গেছে কি না এখন ওই গান গটানো হচ্ছে। আবার একটু পরে আমার ডাক পড়বে, তাই মা তোমার কাছে পালিয়ে এনু। বড্ড তেষ্টাটাও পেয়েছি। আহা, তা পাবে না এই দুপুরবেলা ছোটাছুটি। রাসমণি উঠে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল দেন। এই জলটা আমার হাতে ঢেলে দিন মা। অপ্রতিভ হয়ে রাসমণি বলেন, না না, তুমি অমনি খাও, তাতে দোষ কি, তুমিও তো মানুষ। তবু সন্তর্পণে আলগোছে জল খেয়ে ঘটিটা একপাশে নামিয়ে রাখে। তারপর এ কথা সে কথার পর বলে, মা একটা কথা বলবো, বলো, রাগ করবে না? না না, রাগ করবো কেন, বলোই না। না মা, অপরাধ নিও না, কিন্তু আমি সব দিক ভেবেই বলছি। তোমার মেয়ে উমা, ও তো খুব লেখাপড়া শিখেছে। খুব আর কই বাছা, ওই ছাত্রবৃত্তি পাশ করেছে। ও মা, পাশও করেছে? তবে তো দিব্যি লেখাপড়া জানে। ইংরেজি তো জানে না, আজকালকার মেয়েরা নাকি ইংরেজিও শিখছে কেউ কেউ। ও তাই ইঞ্জিরি চুলোয় যাক। বলছিলাম কি, তোমার মেয়ে আমাদের লেখাপড়া শেখাবে গো মা। আমরা 8-10টা মেয়ে শিখতে পারি। 1 টাকা 2 টাকা করে যার যা ক্ষমতা না হয় দেব, মাস গেলে 15টা টাকা আসবে হেসে খেলে। একসঙ্গেই শিখবো, তাতে বেশি মেহনত হবে না, বড় জোর 1 ঘন্টা। দৃঢ়তার সঙ্গে ঘাড় নাড়েন রাসমণি। না, সে হয় না মা, তাতে বড় নিন্দে হবে। নিন্দে কিসের মা? লেখাপড়া শেখানোয় আবার নিন্দে কিসের? তাছাড়া, গলাটা একটু কেশে সাফ করে নিয়ে এক করি বলে, হ্যাঁ মানে, তুমি তো দয়া করে সবই বলেছ মা, আমার তো আর জানতে কিছুই বাকি নেই। তা এখন তো সারা জীবন মেয়েটার পড়ে রইল, তুমি চোখ বুঝলে ও কি করবে তা কি ভেবে দেখেছ? হয় রাঁধুনিগিরি নয় ঝিগিরি, নইলে বড় জোর বনের পরই বিনে মাইনের দাসী বৃত্তি। রাসমণি বোধ করি একটু বিরক্তই হন এতটা অন্তরঙ্গতায়। ভুরু কুঁচকে বলেন, সে যা হয় হবে মা, কিন্তু এখন এই সমস্ত মেয়েকে দিয়ে আমি টাকা রোজগার করাতে পারবো না। তাছাড়া তোমরা 10-12 জন দল বেঁধে রোজ সন্ধেবেলা এখানে এলে, কিছু মনে করো না, পাড়ার লোকে কি ভাববে? তা বেশ তো, সন্ধ্যের পর নয় গাড়ি পাঠিয়ে ওকেই নিয়ে যাব। এবার আর রাসমণির বিরক্তি চাপা থাকে না। তিনি বলেন, আমার মেয়ে যাবে থিয়েটারে? তোমার আস্পর্ধা তো কম নয় মা। এসব কথা আর কোনোদিন যেন না শুনি। অপ্রতিভভাবে এক করি বলে, সেভাবে থিয়েটারে যাওয়ার কথা তো ঠিক বলিনি মা, তুমি মিথ্যেই রাগ করছো। তাছাড়া আগেই তো বলিয়ে নিয়েছি যে রাগ করতে পারবে না। রাসমণি শান্ত হন, কিন্তু কথার উত্তর দেন না। অপমান বোধের চাপা ক্রোধ নিঃশব্দ দহনে জ্বলতে থাকে তার ভেতরে ভেতরে। এক করি আরো কিছুক্ষণ চুপ করে থেকে একসময় উঠে পড়ে। কথাটা উমারও কানে গিয়েছিল, কারণ সে তখন সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে। এর 3-4 দিন পর সে সমস্ত সংকোচ এবং শঙ্কা বিসর্জন দিয়ে প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষণা করলে। আপনি তো সব কথাতেই না বলেন, কিন্তু সত্যি আমার কি ব্যবস্থা করবেন তাই শুনি। আপনার যা পুঁজি, বড়জোর আর 5-7 বছর এমন করে বসে খেতে পারবেন। তারপর আপনি বা কি খাবেন আর আমি বা কোথায় দাঁড়াবো? রাসমণি স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে বললেন, বেশ, তোমাকে তোমার শ্বশুর বাড়িতেই রেখে আসছি, তারপর তুমি যা খুশি তাই করো। কেন সেখানে যাব আমি? খুন হতে? আপনারাই তো দেখে শুনে বিয়ে দিয়েছেন, তার দায়টা বুঝি আমার? সে তো তোমার অদৃষ্ট, আমরা তো আর চেষ্টা ত্রুটি করিনি। ও, এর বেলায় অদৃষ্ট? আর রোজগার করার বেলায় অদৃষ্টতা মানছেন না কেন? আমি না হয় খেটে খাওয়ারই চেষ্টা দেখি। তাই বলে তুমি ওই থিয়েটারের বেশ্যে মাগিদের সঙ্গে যাবে লেখাপড়া শেখাতে? তোমার 10-15 টাকায় আমার কি বা সুসার হবে? 10-15 টাকা 20-25 হতে কতক্ষণ? কাজটার অভ্যেস হতো। আর 10-15 টাকায় একটা পেট তো বেশি চলে যায় মা। উমা যেন নিজের সাহসে নিজেই অবাক হয়ে যায়। কিন্তু সে বয়স তোমার এখনো আসেনি মা। রূপ যৌবন বড় শত্রু। এত বড় শত্রু সঙ্গে করে কি কাজই বা তুমি করতে যাবে? আর কে বলতে পারে যে 5-7 বছরে জামাইয়েরই মতিগতি ফিরবে না? সে আশা কি আর উমার মন থেকেই একেবারে গেছে? সে চুপ করে যায়। তার রূপবান তরুণ স্বামী কন্দর্পকান্তি, সেই রূপের স্মৃতি যেন কামনার বাতাসে হতাশার ভগ্ন স্তূপের মধ্যে থেকে আশাকে সঞ্জীবিত করে তোলে অনেক দিনের পর। মনের জমাট বাঁধা স্তব্ধতা
কোনো এক অজানা দক্ষিণা বাতাসে দূর হয়ে গিয়ে ওর দেহলতা কাঁপতে থাকে থরথর করে। দিন দুই পরে অকস্মাৎ একদিন চন্দ্রশেখর মুস্তাফি স্বয়ং এসে উপস্থিত হলেন। হাত জোর করে বললেন, মা, আমার একটি নিবেদন আছে। কারণটা ঠিক অনুমান করতে না পারলেও কেমন একটা আক্রমণ আশঙ্কায় কঠিন হয়ে ওঠেন রাসমণি। বলুন। আমি ব্রাহ্মণ, আপনার সন্তান। একটা কথা যদি বলি তো অপরাধ নেবেন না। এক কড়ির কাছে সব শুনলুম। যদি আপনার কন্যা, মানে আমার ভগ্নী, এ কাজটি করতে পারে তো মহৎ দায়ে উদ্ধার করা হয়। আমি একটি আলাদা ঘর দেব, সে ঘরে পুরুষ কখনো ঢুকবে না, এ আমি কথা দিচ্ছি। আমার ঝি এসে প্রতিদিন রাত 7টা নাগাদ নিয়ে যাবে। ঘুমটা দিয়ে টুপ করে চলে যাবে, কেউ অত লক্ষ্যও করবে না। আমি দোরের কাছে দাঁড়িয়ে থাকবো, কেউ ওর দিকে মুখ তুলে চাইতে পর্যন্ত সাহস করবে না। ওরা এই ধরুন 9 জন পড়বে, 2 টাকা করে দেবে। এ থিয়েটার থেকে 12 টাকা করে দিয়ে ওই পুরো 30 টাকাই করে দেব। আর মা, লোকে যদি জানতে পারে নিন্দে করবে। আমি তো সবই শুনেছি, কি আর তাতে ক্ষতি হবে মা? আপনার তো আর মেয়ে নেই যে বিয়ে দিতে হবে। সমাজের সঙ্গে আপনার সম্পর্কটাই বা কি? রাসমণি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, কিন্তু আমার অন্য মেয়ে জামাইরা আছেন তো, তাদের তো সমাজ আছে। মা, এটা কলকাতা শহর, এখানে সমাজের শাসনই বা কি, আর কেহি বা এখানে কার কথা জানতে পারছে? না বাবা, এসব কথা আর তুলবেন না, সে আমি পারবো না। রাসমণি যেন অসহ্য একটা ক্রোধে জ্বলে ওঠেন। এই উষ্মা ওর ভাগ্যের উপর। এত করেও কি অদৃষ্ট দেবতার স্বাদ মেটেনি? আরও নিচে তাকে নামাবার জন্য এমন চক্রান্ত তার? প্রলোভনের জাল ক্রমেই রমণীয় করে তুলছেন, ঘিরে ধরছেন চারদিক দিয়ে। রাসমণি পেছন ফিরে ওপরে চলে গেলেন, ইচ্ছে করে মুস্তাফিকে অপমানিত করার জন্যেই। কিন্তু আক্রমণ এখানেই থামল না, আবার এক করি এলো, নানান রকম যুক্তি, নানা প্রলোভন। অবশেষে একদিন কমলা এসে সব শুনে বলল, পাঠিয়ে দিন মা, আর দুমত করবেন না। তুইও বলছিস? জামাই কি ভাববেন বলতো যদি শোনেন? সে আমি তাকে নিজে বলতে পারবো, সে আমার সাহস আছে, এতে আর দোষের কি আছে? অকারণে আপনি সমাজকে এত ভয় করেন কেন মা? সমাজ কি আপনাকে খেতে পড়তে দেবে? পরের দয়ায় বেঁচে থাকার চেয়ে যে কোনো রকমে তো খেটে খাওয়া ভালো। কিন্তু ওই রূপের খাপড়া মেয়েকে কোথায় পাঠাই বলতো? কেন, ওখানে তো মুস্তাফি মশাই ভালো প্রস্তাবই করেছেন। রূপের খাপড়া মেয়ে যদি খারাপ হয় তো আপনি কি আর পাহারা দিয়ে সামলাতে পারবেন মা? কত আর চোখে চোখে রাখবেন? আর তাছাড়া আমার বোনেরা তেমন নয় মা, সে আপনিও জানেন। আরও 2-4 দিন ভেবে আর আরও অনুরোধ উপরোধের পর রাসমণি দুর্বল হয়ে আসেন। একসময় সম্মতি দেন অনিচ্ছা সত্ত্বেও, কিন্তু তারপর পুজোয় বসে তার 2 চোখ জলে ভেসে যায়। ঠাকুর, এ কি করলে তুমি? উমার বুক কাঁপে সারাদিন। অজ্ঞাত কি একটা আশঙ্কা, নাম না জানা কি একটা আশা। কিছুতেই স্থির হয়ে কোথাও বসতে পারে না, কিছু একটা ভাবতে পারে না মাথা ঠিক রেখে। সন্ধ্যার কিছু আগে মনে হলো মাকে গিয়ে বলে, ও আমি পারবো না মা, আপনি বারণ করে দিন। কিন্তু নতুন আশা, কাজে ব্যস্ত থাকার আশা, অর্থ উপার্জনের আশা, এমনি নানান আশা এসে বাধা দেয়। সেই আশাই একসময় তাকে থিয়েটারের পদ্মঝির পিছু পিছু অমোঘ অপ্রতিহত বলে টেনে নিয়ে যায়। মাথায় ঘোমটা টেনে গায়ে চাদর মুড়ি দিয়ে অন্ধকারে কোনো মতে যেন ছুটে পার হয়ে যায় রাস্তাটুকু। তবু মনে হয় পাড়ার 1000 জোড়া কৌতূহলী দৃষ্টি তাকে লক্ষ্য করছে এবং বিদ্রূপের হাসি হাসছে। থিয়েটারে পৌঁছে অবস্থা আরও খারাপ হয়। 2-4 জন চেনা, কিন্তু বাকি সবাই এমনভাবে তাকিয়ে থাকে যে উমার মনে হয় তাদের সে দৃষ্টির আড়ালে একটা কৌতুকের হাসি আছে, যেন ওদের মনের ভাব নিঃশব্দে বলছে, আর কতদিন, শিগগিরই তো আমাদের দলে এসেই দাঁড়াবে, ও আর দেরি নেই। ওই ভদ্রতার ঔদ্ধত্য আর বেশি দিন রাখতে হবে না, ওসব ঢের দেখেছি আমরা। তাছাড়া মুস্তাফি মশায়ের কড়া শাসন সত্ত্বেও 2-1টি পুরুষ উঁকি মারে এদিক ওদিক থেকে। তাদের দিকে না তাকিয়েও উমা সেটা বুঝতে পারে।
ঘেমে নিয়ে ওঠে উমা। বুকের মধ্যে কেমন যেন করে ওর, হাত পা ঝিমিয়ে আসে। মিনিট কত কোনো মতে কাটিয়েই হঠাৎ কেঁদে ফেলে এক কড়িকে বলে, আজ আজ আমার বড় ভয় করছে দিদি, আমায় বাড়ি পাঠিয়ে দাও। এক কড়ির চোখ করুণার্দ্র হয়ে ওঠে। বুঝেছি ভাই, অমন হয় প্রথম দিন, এতগুলো অচেনা লোক তো। তা বেশ না, আজ আর পড়াতে হবে না, একটু বসে গল্প করো বরং। না না, আমার বড্ড গা গুলোচ্ছে, আমাকে এক্ষুনি বাড়ি পাঠিয়ে দিন। এই বলে সে নিজেই বেরিয়ে পড়ে। উল্টো দিকে বেরোতে গিয়ে স্টেজে ঢুকে দরাদরির গহন অরণ্যের দিশেহারা হয়ে ওঠে। অপদ্ম, ও দেখ কাণ্ড কানা, যা যা তুই শিগগির। এই যে বোন, এই যে এই দিকে এসো। আরে আমি নিজেই তোমাকে পৌঁছে দিচ্ছি না হয়। এক করি চেঁচাতে থাকে। পদ্মঝি ছুটে এসে একরকম উমার হাত ধরেই বাইরে নিয়ে আসে। একটি মেয়ে এক করিকে বললে, তোমার যেমন কাণ্ড দিদি, ও যে একেবারে খুকি, ওকে কখনো এখানে আনে? আর একজন চিমটি কেটে বললে, ওলো থাম, অমন অনেক খুকি দেখেছি আমরা, এরপরে স্টেজে নেমে ধিতিং ধিতিং করে নাচতেও ভয় পাবি না, দেখে নিস। এক করি তাকে ধমক দিয়ে ওঠে। থিয়েটারের বাইরে এসেও উমা প্রথমটা যেন হকচকিয়ে গিয়েছিল। তারপর পদ্মঝি যখন তার হাত ধরে আকর্ষণ করে বললে, এই যে ইদিকে, অমন বোকার মতো চারিদিকে চাইছো কি বলো দেখি, তখন যেন ওর সম্বিত ফিরে এলো। নিজেদের গলিটা চিনতে পেরে সে হাতটা মুঠো থেকে টেনে ছাড়িয়ে নিয়ে একরকম ছুটেই বড় রাস্তা পার হয়ে গলির মধ্যে ঢুকে পড়ল। কিন্তু ঠিক নিজেদের বাড়িতে ঢুকতে যাবে এমন সময় কে যেন পরিচিত কণ্ঠে পেছন থেকে বললে, শুনছো উমা, একটু শুনে যাও। চমকে কেঁপে উঠল উমা, হয়তো পড়েই যেত দেওয়ালটা না ধরে ফেললে। খুবই সামান্য পরিচয় এই কণ্ঠস্বরের সঙ্গে, তবু সমস্ত অন্তরে যেন এর প্রত্যেকটি সুর সদা জাগ্রত। হৃদয়ের তন্ত্রী এই সুরেই যেন বাঁধা হয়ে গেছে চিরকালের মতো। এ যে তার স্বামী শরৎ। উমা চোখ খুলে না তাকিয়েও তাকে চিনতে পারলে, উপস্থিতিটা অনুভব করতে পারলে সারা দেহের প্রতিটি অণু পরমাণু দিয়ে। তোমাকে এইমাত্র ওই থিয়েটারটা থেকে বেরোতে দেখলাম যেন, এটা কি সত্যি? এই সহজ প্রশ্নের অন্তরালে যে প্রচ্ছন্ন একটু অনুযোগ ছিল, তাতেই উমার মন কঠিন হয়ে উঠল। এতক্ষণ তার গলা যেন বুজে আসছিল, এবারে পরিষ্কার কণ্ঠে জবাব দিলে, হ্যাঁ, কি হয়েছে তাতে? শেষে তোমার এই দুর্গতি, ছি! জ্বলে ওঠে উমা। তুমি তো আমাকে ত্যাগ করেছ, আমার চলবে কি সে তা কোনোদিন ভেবে দেখেছ কি? বিধবা মা, কোথা থেকে পুষবে আমাকে চিরকাল? আর তারপরে মা গেলেই বা আমি দাঁড়াবো কোথায়? তোমার কাছে আমার অপরাধ ঢের, এটা সত্যি। হ্যাঁ, বলবারও হয়তো কোনো হক আমার নেই, তবু তুমি থিয়েটারে নামছো? না না উমা, এ আমি ভাবতেই পারি না, এ কাজ করো না, ছি ছি। এই বলে শরৎ যেন একরকম ছুটেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ও যে এখানেই আসেনি, এটা যে আকস্মিক পথের দেখা, তা উমা কল্পনা করেনি। তাই ভেতরে যাওয়ার কোনো আমন্ত্রণও জানায়নি। ভেতরে চলো, আজকের রাতটা থেকে যাও, এ যেন ওর সারা অন্তরের আর্ত কাকুতি। এ কি উনি জানেন না? অনাবশ্যক বোধেই মুখে তা বলেনি উমা, বলবার অবকাশও পায়নি, তাই বলে উনি চলে গেলেন? কত কথা যে ওকে বলবার আছে, কত ভিক্ষা চাইবার আছে ওর কাছে। বাঞ্ছিত আরাধিত দেবতা হাতের কাছে এসে আবার কোন অনির্দিষ্টকাল ও সীমাহীন স্থানের মধ্যে হারিয়ে গেল। আর কি কখনো বলা হবে সেসব কথা? ওর অনুযোগটাও যে কতটা মিথ্যে, সেটাও তো জানানো হলো না। এ কি হলো ওর, এ কি হলো? আড়ষ্ট পাথরের মতো স্তব্ধ হয়ে উমা দাঁড়িয়েই রইল সেখানে, তেমনি একটা পা চৌকাঠে দিয়ে, এক হাতে দরজার কাঠটা ধরে, বহুক্ষণ ধরে। একটুখানি নড়বারও আর শক্তি নেই ওর। সেদিন সমস্ত রাত ধরে জেগে অনুপস্থিত স্বামীকে উমা এই কথাটাই বারবার বলতে লাগলো, বেশ করব, যাব, আমার যা খুশি করব। না, বরং তুমি বারণ করেছো বলেই আমি বেশি করে করব। কেন কেন তুমি আমাকে বারণ করবে? কি অধিকারে? আমাকে তুমি কোন অধিকারটা দিয়েছ? একদিনের জন্য তো গ্রহণ করনি, তবে কেন তোমার মান মর্যাদা নিয়ে আমি মাথা ঘামাবো?
এটা সে বোঝেনি যে তার অন্তরের মধ্যে স্বামীর অনুরোধ নিষেধাজ্ঞা রূপে মেঘমন্দ্র স্বরে ধ্বনিত হচ্ছে, কিন্তু অন্তরের অবচেতনে এটা বুঝেছে যে সে অনুরোধ অমান্য করার শক্তি তার নেই। সেই জন্যই বারবার সে নিজের মনেই এত আস্ফালন করছে। এ যে একেবারেই দুর্বলের স্পর্ধা, এটা বোঝবার মতন আত্মবিশ্লেষণ শক্তি তার ছিল না। কিন্তু সকালে উঠে নিজের কাছেই এটা স্বীকার করতে সে বাধ্য হলো শেষ পর্যন্ত। নিশীথ অন্ধকারে অনেক সময় মানসিক বৃত্তিগুলো বাহ্য প্রকৃতির মতন অস্পষ্টতা বা জড়তায় আচ্ছন্ন হয়ে পড়ে। সূর্যোদয়ে তা আবার স্বচ্ছ হয়ে ওঠে। উমাও নিজের মনের মধ্যেকার সত্যটাকে পরিষ্কার দেখতে পেলে। যে স্বামী একদিনের জন্য ওকে স্ত্রীর মর্যাদা দেয়নি, যে স্বামী অত্যন্ত তুচ্ছ কারণে ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছে, যার কাছ থেকে নির্মম উপেক্ষা এবং যার আত্মীয়দের কাছ থেকে শুধুমাত্র অবহেলাই ও পেয়ে এসেছে, তারই অন্যায় ও অসঙ্গত অনুরোধেও ওর কাছে অনুপেক্ষণীয়। শুধু নিজের অসহায় অবস্থার কথা মনে করেই সকালবেলাও কেঁদে ফেললে। সে অশ্রু, ক্ষোভ ও অভিমানের। অদৃষ্টের ওপর অভিমান, অভিমান বোধহয় নিজের ওপরও। বিকেলবেলায় পদ্মঝি এলো ডাকতে। তার আগেই উমা মাকে স্পষ্টই বলে রেখেছিল, তাই মা স্পষ্ট দৃঢ়কণ্ঠে বললেন, মা, তুমি মুস্তাফি মশাইকে ওর নমস্কার জানিয়ে বলো যে ওর দ্বারা এই কাজ হবে না, ওকে যেন তিনি মাফ করেন। ঝি আরো কিছু বলতে যাচ্ছিল, বাধা দিয়ে রাসমণি বললেন, না না, রাজি হওয়াটাই ওর মস্ত ভুল হয়েছিল। অল্পেই সে ভুলটা ভেঙেছে, সেটাই ভালো। গুরু রক্ষা করেছেন। আমি আর এই সম্বন্ধে কোনো কথাই কইতে রাজি নই, তাকে বলে দিও। তার মুখের রেখার দিকে চেয়ে পদ্মঝির আর কোনো কথা বলার সাহস হলো না।